আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে বইয়ের 14-15 সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এই প্রশ্নটি সলভ করার আগে আমরা এই প্রশ্ন রিলেটেড বেসিক যে ধারণা, বেসিক যে কনসেপ্টটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আগে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই বেসিক আলোচনাটা একটু শুরু করি। এখানে বেসিক আলোচনা করার শুরুতে আমি প্রথমে 2টা চিত্র আঁকি। এটা একটি সমকোণী ত্রিভুজ। এর এ, বি, সি এবং এই কোণটা হলো থিটা, এটি হলো সমকোণী ত্রিভুজ এবং এই বাহুটার দৈর্ঘ্য ধরি এল। এখন আমি ধরি AC ইকুয়াল টু এল। এখন এই সমকোণী ত্রিভুজের এই AC হলো অতিভুজ, BC হলো লম্ব এবং AB হলো ভূমি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে কত হবে AB ডিভাইডেড বাই AC। এখন আমরা অতএব AB ইকুয়াল টু কি লিখতে পারি, AB ইকুয়াল টু AC ইন্টু cos থিটা। এখন AC এর মান কত, AC বাহুর দৈর্ঘ্য হলো L, তাহলে আমরা বলতে পারি যে L cos থিটা। আবার আমরা একইভাবে বলতে পারি যে sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা BC ডিভাইডেড বাই AC বলতে পারি। অতএব BC ইকুয়াল টু কি হবে AC ইন্টু সাইন থিটা। এখন AC এর মান কত, AC বাহুর দৈর্ঘ্য কত, AC বাহুর দৈর্ঘ্য হলো L, তাহলে আমরা বলতে পারি যে L সাইন থিটা। এখন আমরা এই AB এর মান কত পেলাম, AB এর মান পেলাম আমরা L cos থিটা। আবার BC এর মান কত পেলাম, L সাইন থিটা। এখন আমরা এই সমকোণী ত্রিভুজটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, এখন এটা হলো A, এটা হলো B, এটা হলো C। এখন আমরা এতটুকু ইকুয়াল টু কত জানি, L cos থিটা। এখন আমরা এতটুকু ইকুয়াল টু কি বলতে পারি যে L sin থিটা। এখন আমরা ম্যাথ করার জন্য আমরা এখানে L sin থিটা না লিখে এই রেখাটা আমরা এখানে লিখব, এখানে লিখব, এটা হলো L sin থিটা। আমরা ম্যাথ করার জন্য এটা হলো থিটা, ম্যাথ করার জন্য আমরা এখানে L sin থিটা না লিখে আমরা এখানে L sin থিটা লিখব, আর এখানে তো নিচে L cos থিটা থাকেই। তো আমরা এই বিষয়টা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এখানে শর্টকাট লেখা আছে যে যার সাথে কোণ সে cos থিটা, বাকিটা sin থিটা। আমরা এই শর্টকাটটা মাথায় রাখতে পারি। এখানে এই ভূমির সাথে এই অতিভুজের সাথে থিটা কোণে আছে, তার মানে কত, যার সাথে কোণ মানে এই অতিভুজ এই ভূমির সাথে কোণ, তাহলে এটা হবে L cos থিটা, বাকিটা হবে L sin থিটা, কারণ এই পুরাটুকের মান হলো আমাদের L। তো আমরা শর্টকাটটা এইভাবে মাথায় রাখতে পারি যে যার সাথে কোণ সে cos থিটা, বাকিটা sin থিটা, তাহলে এটা হলো cos থিটা আর এটা sin থিটা। এখন আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আসি আমরা চিত্রে এই R আর হচ্ছে W কিভাবে সংজ্ঞায়িত, কিভাবে চিত্রিত করব। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা 2টা চিত্র আঁকি। একটি হলো সমতল একটা ভূমি অঙ্কন করলাম, এই ভূমির ওপর একটি হচ্ছে বস্তু আছে। আবার পাশে আরেকটা চিত্র আঁকি, এটি হলো সমতল একটি ভূমি, এই ভূমির সাথে থিটা কোণে একটি হেলানো তলে এর ওপর একটি বস্তু আছে। এখন আমাদের এই একটি ভূমির ওপর একটি বস্তু আছে আর আরেকটি ভূমির ওপর থিটা কোণে হেলানো তলের উপর বস্তু আছে। তো এই দুইটা বস্তু আমাদের আর এবং ডাব্লু চিহ্নিত করতে হবে। তো আমাদের এখানে ডাব্লু এর জন্য আমরা সংজ্ঞায়িত করতে পারি কি, যে ডাব্লু ইকাল টু বস্তুর ওজন যা সর্বদা নিচের দিকে ক্রিয়ারত। এখন এটা হলো বস্তু, এই বস্তুটা তাহলে সর্বদা নিচের দিকে ক্রিয়ারত হবে ডাব্লু। আবার এর জন্য একইভাবে ডাব্লু হলো বস্তুর ওজন যা সর্বদা নিচের দিকে ক্রিয়ারত। এখন আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে যে আর, এই আর জিনিসটা কি, আর হলো অভিলম্ব যা সব সময় তলের লম্ব বরাবর ক্রিয়ারত। এখন এই বিষয়টা আমরা অধিকাংশ জন ভুল করি যে মানে আরটাকে কিভাবে ডিফাইন করবো, আরটাকে আমরা কিভাবে চিত্রিত করবো। তো এই বিষয়টা বোঝার জন্য আমাদের তল বুঝতে হবে, তল কোনটা, সেই তলের লম্ব বরাবরটা আর হবে। এখানে একটি বিষয় খেয়াল করো যে এটা হলো ভূমি, এটাই হলো তল, কারণ এর ভূমি আর এই তলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কিন্তু এই ভূমি আর এই তলের মধ্যবর্তী কোণ থিটা একটি কোণ আছে, কিন্তু এখানে 0 ডিগ্রি। এখানে আমরা এই তলের সাথে লম্ব বরাবর যদি হিসাব করি তবে আরটা হবে এইরকম, মানে এই তলের সাথে লম্ব বরাবর আর থাকে। কিন্তু এই বিষয়টা খেয়াল করো তো, যদি তুমি এটা যদি ভূমি হয় আর এই ভূমির সাথে থিটা কোণে যদি আমাদের তল থাকে, তাহলে তলের লম্ব বরাবর আর হবে এইদিকে, এইভাবে আর যাবে। তো আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আর হলো অভিলম্ব যা তলের সাথে লম্ব বরাবর থাকবে। এখানে হচ্ছে এটা হলো তল, এই তলের লম্ব বরাবর যদি থাকে তবে আর এইভাবে বেঁকে যাবে। আর ওজন ডাব্লু হলো বস্তুর ওজন যা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। তো এই বিষয়টা সবাই আমরা বুঝলাম। এখন আমরা মূল যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে আমরা ফিরে যাই। প্রশ্নে বলেছে যে ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতলের ওপর 20 কেজি ওজনের একটি বস্তুকে তল ও ভূমির সমান্তরালে 10 কেজি ওজনের মানের দুইটি সমান বল প্রয়োগ করে স্থির রাখা হয়েছে, তলের ওপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। তো চলো আমরা প্রথমে চিত্রটা একটু এঁকে নিই। তো এখানে বলেছে যে ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতল, এটি হলো ভূমির সাথে আলফা কোণে, এই আলফা কোণে হেলানো একটি সমতলের ওপর 20 কেজি ওজনের একটি
বস্তু আছে, তাহলে এই বস্তুটার ওজন হলো 20 কেজি। মানে ভূমির ওপর আলফা কোণে হেলানো একটি সমতলের ওপর 20 কেজি ওজনের একটি বস্তু আছে। এই বস্তুটার ওজন হলো 20 কেজি, যা সর্বদা নিচের দিকে ডাবলো ক্রিয়া করে। মানে বস্তুর ওজন ডাবলো 20 কেজি, যা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। তো বস্তুর ওজন দিয়েছে 20 কেজি, এটা নিচের দিকে ক্রিয়া করে। এবং আর আর কোন দিকে ক্রিয়া করে? আর হলো এই তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। আরটা এভাবে ক্রিয়া করবে, আর এই তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। এখন এই 20 কেজি এটা আমাদের এমনভাবে আছে, এমন পজিশনে আছে যার মাধ্যমে আমরা মান বের করতে পারবো না। এই কে আমাদের দুইটা উপাংশে সাইন এবং কজে ভেঙে নিতে হবে। তো আমাদের সাইন কজে ভাঙার জন্য একটি এইভাবে আসবে আর আরেকটি এইভাবে আসবে। এখন এটা যদি আলফা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এটা হলো 90 ডিগ্রি। এই ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হওয়া লাগবে। তো যেহেতু এটা হলো আলফা তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। কিন্তু আবার এখানে এই কোণটুকের যোগফল আবার 90 ডিগ্রি, তাহলে এখানে যদি 90 মাইনাস আলফা থাকে তাহলে এটা হবে আলফা। এখন আমরা এই রেখাটাকে আমরা অতিভুজ কল্পনা করতে পারি। অতিভুজ আর এটা ভূমি, এবং মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, যার সাথে কোণ সে cos থিটা, তাহলে এটা হবে আমাদের 20 cos থিটা। তাহলে এটা হবে আমাদের বাকিটা sin থিটা, তাহলে 20 sin থিটা। এখন আমরা আসি, এখানে পরে বলছে যে তল আর আরেকটা হলো ভূমির সমান্তরাল। একটা হলো তলের সমান্তরাল, মানে এইভাবে, একটি হলো এইভাবে তলের সমান্তরাল, আর আরেকটি বলেছে যে ভূমির সমান্তরাল, মানে এটা হলো ভূমি, এর সমান্তরাল হলো এটা। এখন তল আর ভূমির সমান্তরালে 10 কেজি ওজনের মানের দুইটি সমান বল, তার মানে এটা হলো 10, এটাও হলো 10। এখানে আমাদের যে 10টাতে লিখলাম, এই 10টাকে আমাদের সাইন কজ উপাংশে ভাঙতে হবে, কারণ এই 10টা এমন এক পজিশনে আছে যার মাধ্যমে আমরা কোনো মান বের করতে পারবো না। তো এই 10টাকে আমাদের ভাঙার জন্য সর্বপ্রথম আগে আমাদের কোনটা বিবেচনা করতে হবে। একটা বিষয় লক্ষ্য করো যে এই রেখা হলো সমান্তরাল, মানে এই রেখার এই সরল রেখা হলো সমান্তরাল, আর এই রেখাটা হলো এইভাবে টানা হয়েছে। তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ হবে, কারণ একটি বিষয় লক্ষ্য করো যে এইভাবে যদি আমি দুইটা সমান্তরাল সরল রেখা অঙ্কন করি এবং এইভাবে যদি আমি টানি, তাহলে এটা আলফা হলে এটাও আলফা হবে। এই দুইটা হলো অনুরূপ কোণ, ঠিক একইভাবে এটা যদি আলফা হয় না, এটাও আলফা হবে। এখন আমাদের এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এই রেখাটাকে আমরা 10 cos আলফা বলতে পারি, আর এটাকে আমরা হলো 10 sin আলফা বলতে পারি, কারণ এই রেখাটাকে আমরা অতিভুজ বিবেচনা করতে পারি। আর এটা হলো ভূমি, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে 10 cos আলফা হবে, মানে যার সাথে কোণ সে cos থিটা, তাহলে বাকিটা হবে sin থিটা, অর্থাৎ 10 sin আলফা হবে এখানে। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে বলছে যে তল ও ভূমির সমান্তরালে 10 কেজি মানের দুটি সমান বল প্রয়োগ করে বস্তুটাকে আমাদের স্থির রাখা হয়েছে। তার মানে বিষয়টা এই ভূমির সাথে আলফা কোণে হেলানো তলে এই বস্তুটা হলে স্থির অবস্থায় আছে। তো যদি বস্তুটা স্থির অবস্থাতেই থাকে তবে এটা আর এটা সেম হবে, আবার এটা আর এটা সেম হবে। কারণ একটি বিষয় লক্ষ্য করো তো, ধরো এটা একজন মানুষ, একজন মানুষ, তো এই মানুষ এই হাত দিয়ে একটি বস্তুকে এই 10 নিউটন বলে টানছে, আবার এই পাশে আরেকজন মানুষ তার এই হাত দিয়ে বস্তুটাকে এদিকে 10 নিউটন বলে টানছে। এখন এই মানুষটা এই বস্তুটাকে এদিকে 10 নিউটন বলে টানছে, আবার এই মানুষটা এই দিকে 10 নিউটন বলে টানছে, অর্থাৎ দুইজন হলে সেম বল দিয়ে সেম ফোর্স দিয়ে বস্তুটাকে টানছে, তাহলে তো বস্তুটা স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ সাম্য অবস্থায় থাকবে। কিন্তু প্রশ্নে এখানে বলছে যে বস্তুটা স্থির অবস্থায় রাখা হয়েছে, তার মানে তোমার এই ফোর্সটা আর এই ফোর্সটা সেম হওয়া লাগবে। তো সেম হওয়ার জন্য আমরা বলতে পারি যে 20, এখানে তো আলফা হবে, 20 sin আলফা ইকুয়াল টু 10 প্লাস 10 cos আলফা। আবার আমরা এটাকেও বলতে পারি যে আর ইকুয়াল টু 20 cos আলফা প্লাস 10 sin আলফা, আর ইকুয়াল টু 20 cos আলফা ইকুয়াল টু 10 sin আলফা। এখানে আলফা হবে এটার জায়গাতে আলফা। তো এই প্রশ্নে আমাকে বলছে যে তলের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় করো। বলের পরিমাণ বলতে এখানে আমাদের আর কে হলো আইডেন্টিফাই করে। তো প্রশ্নে আমাদের আর এর মানটাই চাইছে, তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এখন আমাদের উপরে যে সমীকরণটা আছে এই সমীকরণে শুধু একটা আননোন আছে, সেটা হলো আলফা। এখন এই আলফার মানটা যদি আমরা বের করার পরে এই সমীকরণে বসাই তবে আমরা আর এর মানটা পেয়ে যাব। তো আসো আমরা আগে আলফার মানটা বের করে নিই। তাহলে আমাদের 20 sin আলফা ইকুয়াল টু 10 প্লাস 10 cos আলফা। এখন আমরা এখান থেকে কিন্তু 10টা কমন নিতে পারি, বা 20 sin আলফা এখান থেকে যদি আমি 10টা কমন নিই তবে 1 প্লাস, এখানে 1 লেখার প্রয়োজন নেই, cos আলফা। এখন এখানে যদি উভয় পক্ষে আমি 10 দ্বারা ভাগ করি তবে এখানে 2 sin আলফা ইকুয়াল টু 1 প্লাস cos
আলফা। এখন আমাদের এই সূত্র দিকে একটু লক্ষ্য করি যে 1 প্লাস কস 2 আলফা ইকুয়াল টু 2 কজ স্কোয়ার আলফা। এখানে হলো 2 আলফা থাকলে এখানে আলফা, অর্থাৎ এখানে যত থাকবে তার অর্ধেক এখানে থাকবে। ঠিক তেমনভাবে এখানে 1 প্লাস কজ আলফা, তাহলে আমরা কি বলতে পারি যে 2 কজ আলফা কজ স্কোয়ার আলফা বাই 2, কারণ এখানে যত থাকবে তার অর্ধেক এখানে হবে। আবার আমরা জানি সাইন 2 আলফা ইকুয়াল টু 2 সাইন আলফা কজ আলফা, মানে এখানে যত কোণ থাকবে তার অর্ধেক এখানে, তার অর্ধেক এখানে, মানে এখানে যদি 2 আলফা থাকে তাহলে এখানে আলফা, এখানে আলফা। তো এই 2টা রেখে দিই, আর সাইন আলফা ইকুয়াল টু হবে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। এখন আমাদের একটা টু কাটা, তাহলে এখানে থাকে আমাদের 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 ইকুয়াল টু কজ স্কোয়ার আলফা বাই 2। এখানে বা এখানে বা। এখন আমরা এই পুরাটুকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 ইকুয়াল টু 0। এখানে বা। এখান থেকে আমরা কজ আলফা বাই 2 কমন যায়, কারণ দুই জায়গাতে এখানে কজ আলফা বাই 2 আছে। তো কজ আলফা বাই 2 যদি আমাদের কমন যায় তাহলে কজ আলফা বাই 2 মাইনাস 2 সাইন আলফা বাই 2 ইকুয়াল টু 0। এখন আমাদের এটা একটা পেলাম, এটা একটা পেলাম। এখন এই দুইটাকে আমাদের এখান থেকে আলফার মান বাড়াবে। এখন কজ আলফা বাই 2 ইকুয়াল টু 0 হলে আলফা বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অতএব আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হলো অগ্রহণযোগ্য, কারণ এই আলফার মান যদি 180 ডিগ্রি হয় না, তবে এই বিষয়টা বিপরীত দিকে ঘুরে যাবে, অর্থাৎ এই 180 ডিগ্রির সাথে এটা ম্যাচ করে না, এর জন্য এটা গ্রহণযোগ্য না। আবার আমরা বাকিটার ক্ষেত্রে কজ আলফা বাই 2 মাইনাস 2 সাইন আলফা বাই 2 ইকুয়াল টু 0, এই জিনিসটাকে যদি আমরা সমান ওই পাশে দিই তবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কজ আলফা বাই 2 ইকুয়াল টু 2 সাইন আলফা বাই 2। এখন 2টাকে যদি আমরা এই পাশে আনি তবে হাফ হয়ে যাবে, আর কসটাকে যদি এই পাশে নিয়ে যায় তবে সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কজ আলফা বাই 2 ইকুয়াল টু টেন আলফা বাই 2, অর্থাৎ আমাদের টেন আলফা বাই 2 ইকুয়াল টু হাফ। তাহলে অতএব আলফা বাই 2 ইকুয়াল টু টেন ইনভার্স 1 বাই হাফ, অতএব আলফা বাই 2 ইকুয়াল টু, এখন এটা আমাদের ক্যালকুলেটারে হিসাব করতে হবে। তো ক্যালকুলেটারে দেখি কত মান আসে। টেন ইনভার্স 1 ডিভাইডেড বাই 2 26.57, এর মান আসে 26.57, অতএব আলফা ইকুয়াল টু 2 ইন্টু 26.57। এখন আরেকবার আমরা ক্যালকুলেটার হিসাব করি, 26.57 ইন্টু 2, আমাদের 53.14 মান আসে, অতএব আলফা ইকুয়াল টু 53.14। এখন এই আলফার মানটাই যদি আমরা এই 1 নং সমীকরণে বসে তবে আমরা আর এর মান পাবো, যা তলের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। তো আসো আমরা এই আলফার মান এখানে বসিয়ে দিই, অর্থাৎ 20 কজ 53.14 প্লাস 10 সাইন 53.14। এখন ক্যালকুলেটারে আরেকবার মানটা বসাই, এখানে আমাদের 20 কজ 53.14 প্লাস 10 ইন্টু সাইন 53.14 আসে আমাদের 19.99, তার মানে আমরা 20 লিখতে পারি, 20। এখন এখানে বলেছে তলের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় করো, তলের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ এটাই অ্যান্সার আমাদের।